আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদে। সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। বিডিআর বিদ্রোহের নেপথ্যের কুশীলব বের করতে অধিকতর তদন্তে যাচ্ছে মামলা, পরিষ্কার হবে তৎকালীন ক্ষমতাসীনদের সংশ্লিষ্টতা। চট্টগ্রামে দেশের বৃহত্তম খাতুনগঞ্জ পাইকারি বাজারে কমছে নিত্যপণ্যের দাম, সহনীয় রাখতে ডলারের মূল্য নিয়ন্ত্রণের আহ্বান। এবং বরেণ্য সঙ্গীত শিল্পী পাপিয়া সরোয়ারের প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারের সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর কিছুক্ষণের মধ্যে, বা জুমা জানাজার নামাজের পর দাফন। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। প্রিয় দর্শক, এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। পিলখানার বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ জন নিহত হওয়ার পেছনে নেপথ্যের কুশীলব কারা ছিলেন তা বের করতে তখন দায়ের হওয়া হত্যা মামলাটি অধিকতর তদন্তে যাচ্ছে। ৫ই আগস্টের পট পরিবর্তনের পর নিযুক্ত মামলার নতুন চিফ প্রসিকিউটর চ্যানেল আইকে জানিয়েছেন, তখনকার ক্ষমতাসীন রাজনৈতিক নেতৃত্বের অনেকেই ওই ঘটনায় জড়িত থাকতে পারেন, যা তদন্তে আরও পরিষ্কার হবে। পরাগ আজমের রিপোর্ট। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ জন নিহত হন। ওই ঘটনায় দায়ের হওয়া দুটি মামলার মধ্যে হত্যা মামলাটির চূড়ান্ত রায় হয়েছে প্রথমে বিচারিক আদালতে, পরে হাইকোর্টে। ওই রায়ের বিরুদ্ধে বর্তমানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন আছে মামলাটি। ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের ইতিহাসে সবচেয়ে আলোচিত এই মামলাটি অধিকতর তদন্তের দাবি উঠেছে নানা মহল থেকে। সেই তদন্তকারী কর্মকর্তা পারপাসলি তিনি একটা দলের পক্ষে কাজ করেছেন, ওই দলের যারা মূল সম্পৃক্ত ব্যক্তি মর্মে তাদেরকে আড়াল করেছেন। নেপথ্য নায়ক কারা ছিলেন, তাদের এই যে বিতর্কিত ভূমিকা কি কি ছিল, যাদের কারণে ওই সময়ে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা না নিয়ে একটা প্রলম্বিত সময় দিয়েছেন আসামিদেরকে খুন করা, খুনের পরে লাশ গুম করা, যাদেরকে এখন আসামিভুক্ত করা হয়েছে এরা ধরেন ডিডি হলো সর্বোচ্চ তাদের র্যাঙ্ক। এর বাইরে যারা আছে কলা কৌশলী, যারা এর ভিতরে কলকাঠি নাড়িয়েছেন বা বলা হয় অন্য দেশেরও একটা ইঙ্গিতে ইন্ধনে বা প্ররোচনায় বা তাদের দ্বারা ইন্ডাক্টেড হয়ে নিয়োজিত হয়ে জড়িত ছিলেন, সেই লোকগুলোকে আনা হয় নাই। সঠিক তদন্ত হলে ওই সমস্ত লোক আসবে মর্মে এটা আমরা ওইভাবে তথ্য পাচ্ছি। ওই ঘটনায় জড়িত কেউ যেন বিচারের বাইরে না থাকে, সেজন্যই অধিকতর তদন্তের উদ্যোগ, বলছেন চিফ প্রসিকিউটর। সেখানে প্রধানমন্ত্রী যাওয়ার কথা, অন দি ডে তিনি সেখানে যান নাই, কেন যায় নাই, এই প্রশ্নগুলো এসেছে মানুষের কাছে। যদি তিনি কোনো তথ্য সত্যি অবহিত হয়ে থাকেন এবং সেই কারণে না গিয়ে থাকেন, তার দায়িত্বটা ডবল হয়ে যাচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বা যারা নেগোশিয়েট করতেছিলেন, কিছু এমপি, কিছু প্রতিমন্ত্রী সহ অন্যান্য যারা আছেন, এদের দায়িত্ব অ্যাভয়েড করার তো কোনো সুযোগ নাই। নিশ্চয়ই তাদেরকে ব্যাখ্যা দিতে হবে। পিলখানায় বিদ্রোহ ও হত্যার ঘটনায় বিস্ফোরক আইনের মামলাটির এখনো বিচার সম্পন্ন হয়নি, এটিও দ্রুত শেষ করতে চাই প্রসিকিউশন। অ্যাভয়েড করার তো সুযোগ নাই। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। ভারত পাকিস্তানের মধ্যকার কিছু ইস্যুর কারণে সার্ক সক্রিয় হচ্ছে না, এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন, দুটি দেশের মধ্যকার সমস্যা অন্য দেশগুলোকে প্রভাবিত করা উচিত নয়। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন অনকোলজি SFOর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে অনলাইনে উপস্থিত থেকে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, প্রতি বছর দক্ষিণ এশিয়ার নেতারা যদি সাক্ষাৎ করেন, একসঙ্গে দাঁড়িয়ে ছবি তোলেন, তাহলে গোটা বিশ্বের কাছে বার্তা যায় যে সবাই একসঙ্গে আছে। প্রধান উপদেষ্টা বলেন, ক্যান্সার চিকিৎসায় যে প্রযুক্তিগত সহায়তা প্রয়োজন তা এখনো বাংলাদেশ পাচ্ছে না।
দেশের বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে নিত্য প্রয়োজনীয় অনেক পণ্যের দাম কমতে শুরু করেছে। আমদানিকারক এবং ব্যবসায়ী নেতারা বলছেন, ডলারের দাম নিয়ন্ত্রণ করতে পারলে বাজার আরও সহনীয় পর্যায়ে আসবে। সরকার সয়াবিন তেলের দাম বাড়িয়ে দেওয়ার পর বাজারে সরবরাহ বেড়েছে। চট্টগ্রাম থেকে মোহাম্মদ ইকবাল হোসেনের ক্যামেরায় চৌধুরী ফরিদের রিপোর্ট। দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে পেঁয়াজ 65 থেকে 75 টাকা, রসুন 190 থেকে 198 টাকা, আদা 98 থেকে 100 টাকা, ছোলা 107 টাকা থেকে 110 টাকা ও চিকনজিরা 620 টাকায় বিক্রি হচ্ছে। তবে এলাচের দাম 3500 থেকে বেড়ে 4000 টাকায় বিক্রি হচ্ছে। এখন সামনে দেশি পেঁয়াজ আসবে, দেশি পেঁয়াজ আরও বাজার নিম্নমুখী হয়ে যাবে, বাজার বাড়ার কোনো সম্ভাবনা নাই। বিক্রি করছে আমরা 75 থেকে 76 টাকা পর্যন্ত। চিনির দাম আগে ছিল 130 টাকা, এখন 120। তেলের দাম 60 টাকা বাড়াতে জনগণের কোনো লাভ হয় না। তেলের সরবরাহ টাকার পরেও সিন্ডিকেটের কারণে ভোক্তা পর্যায়ে তেল সরবরাহ আমরা পর্যাপ্ত পরিমাণ পাচ্ছি না। আমদানিকারক এবং ব্যবসায়ী নেতারা বলেছেন, খাতুনগঞ্জে বিপুল পণ্যের মজুত হচ্ছে। তারা মনে করেন, ডলারের বাজার নিয়ন্ত্রণ করতে পারলে নিত্যপণ্যের দাম আরও কমবে। সহনশীলতা এখন সহনশীলতা আছে বাজার কমতির দিকে, কিন্তু যদি ডলারটা যদি আর একটু নিয়ন্ত্রণ করা যায় তাহলে আর একটু কমবে। জিরা কমছে, দারচিনি কমছে। ছোলাটা ছিল আগে বিক্রি করতাম 117 টাকা কেজি পাইকারি দামে, এখন 5 টাকা পর্যন্ত আমরা বিক্রি করতেছি। সামনের দিকে আরো মালের রেটটা আরো কমে যাবে। মালের সরবরাহ বাড়ার কারণে মালের দাম কমে যাচ্ছে, কোনো সংকট নেই, মালের প্রচুর পরিমাণ মাল আমদানি হয়েছে। খাতুনগঞ্জের আমদানিকারক এবং ব্যবসায়ীরা আশা করছেন, দেশে পণ্য আমদানির এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে আসন্ন রমজানে নিত্যপণ্যের দাম আরও কমবে। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম। বরেণ্য সঙ্গীতশিল্পী পাপিয়া সরোয়ারের মরদেহ সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। দুপুর 12টা পর্যন্ত সেখানে শ্রদ্ধা নিবেদন করা হবে। এরপর ধানমন্ডি ঈদগাহ মসজিদে জুমার নামাজের পর তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে শোকের আবহাওয়া সঙ্গীতাঙ্গনে। শোকাহত চ্যানেল আই পরিবার। তার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য চ্যানেল আই খোলা হয়েছে শোক বই। বৃহস্পতিবার সকাল 7:45 রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 21 পদকপ্রাপ্ত গুণী এই সঙ্গীতজ্ঞ। বরেণ্য সঙ্গীতশিল্পী পাপিয়া সরোয়ারের মরদেহ সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য কিছুক্ষণের মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। সেখানে রয়েছেন সহকর্মী যাযাবর মিন্টু। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। মিন্টু, আপনি রয়েছেন কেন্দ্রীয় শহীদ মিনারে। সঙ্গীতশিল্পী পাপিয়া সরোয়ারের মরদেহ শহীদ মিনারে আনা হয়েছে কিনা, কি দেখছেন সেখানকার পরিস্থিতি? হ্যাঁ মেহেদি, আমি এই মুহূর্তে আছি কেন্দ্রীয় শহীদ মিনারে। আমরা সবাই জানি যে গতকাল 7:45 আমাদের দেশে বরেণ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী 21 পদকপ্রাপ্ত শিল্পী পাপিয়া সরোয়ার ইন্তেকাল করেছেন। আজ জাতির সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হবে। আর আমরা 12টা পর্যন্ত শ্রদ্ধা নিবেদনের জন্য থাকবে শহীদ মিনারে তার মরদেহ। আর আমরা পাপিয়া সরোয়ার বেশ কিছুদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। তাকে বসুন্ধরা একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তারপরে সর্বশেষ তাকে তেজগাঁয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি আজ দুপুরে জুমা নামাজের পরে কেন্দ্রীয় ধানমন্ডি কেন্দ্রীয় ঈদগাহে তার জানাজার নামাজ হবে। তারপরে তাকে সম্ভবত বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে আমরা খবর পেয়েছি। উনি এই শিল্পীর বয়স হয়েছিল 72 বছর। তিনি স্বামী এবং 2 সন্তান রেখে গেছেন। পাপিয়া সরোয়ারের জন্ম বরিশালে। উনি 1952 সালে 21 নভেম্বর জন্মগ্রহণ করেন। তিনি ছোটবেলা থেকে রবীন্দ্র অনুরাগী ছিলেন। পাপিয়া সরোয়ার 6ষ্ঠ শ্রেণীতে ছায়ানটে ভর্তি হন। তিনি তালিম বুলবুল বিদ্যালয় একাডেমি থেকেও তিনি তালিম নিয়েছেন। এছাড়া তিনি বাংলাদেশ বেতার টিভিতে তালিকাভুক্ত শিল্পী হিসেবে 1967 সালে তার সঙ্গীতাং যাত্রা শুরু হয় মিডিয়াতে। তিনি হলো আমাদের যে বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী ওয়াহিদুল হক এবং সঞ্জিদা খাতুনের কাছে তিনি দীক্ষা নিয়েছেন। আর আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যেই তার মরদেহ কিন্তু শহীদ মিনারে আসবে এবং সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদন এখানে করবেন। আমরা আবার আপনাদেরকে সেখানে আমরা হয়তো আপনাদের সাথে আবার যুক্ত হতে পারবো। ধন্যবাদ মেহেদি।
ধন্যবাদ। কথা বলছিলাম সহকর্মী যাযাবর মিন্টুর সাথে। জানাচ্ছিলেন কেন্দ্রীয় শহীদ মিনারে বরেণ্য সঙ্গীত শিল্পী পাপিয়া সরোয়ারের মরদেহে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের খবরাখবর। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। শরীয়তপুরে জেলার ৬ উপজেলার মধ্যে ৫ উপজেলার ১০ লক্ষাধিক মানুষেরই সড়কপথে ঢাকার যাতায়াতের অন্যতম মাধ্যম কোটাপাড়া সেতু। বেশ কয়েক বছর আগেই সড়ক এবং জনপথ বিভাগ সেতুটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করলেও বিকল্প ব্যবস্থা না থাকায় ভারী যানবাহনও চলাচল করছে প্রাণঘাতী দুর্ঘটনার আশঙ্কা নিয়ে। এই মুহূর্তে কোটাপাড়া সেতু এলাকায় আছেন শরীয়তপুর প্রতিনিধি এস.এম. মুজিবুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। মুজিবুর, আপনি আপনার মাধ্যমে এই যে সেতু নিয়ে মানুষের যে দুর্ভোগ রয়েছে কোটাপাড়া সেতুতে, সেই সম্পর্কে দর্শককে জানাতে চাচ্ছি, কি তথ্য রয়েছে আপনার কাছে? হ্যাঁ মেহেদি, যেমনটি বলছিলেন, আমাদের শরীয়তপুরের ৬ উপজেলার মধ্যে ৫টি উপজেলার লোকজনই এই সেতুর মাধ্যমে চলাচল করছে, কিন্তু এটি একটি মারাত্মক ঝুঁকিপূর্ণ সেতু। আর ২০১৭ সালেই কিন্তু সড়ক ও জনপথ বিভাগ এটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে। তার চেয়েও বড় বিষয় যেটি হয়ে দাঁড়িয়েছে, ২০২২ সালে পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে যে পরিমাণ ভারী যানবাহন এখানে বৃদ্ধি পেয়েছে, যোগাযোগ বেড়েছে, তাতে করে মানুষ এখন তাদের জীবনের ঝুঁকি নিয়ে এখানে চলাচল করতে হচ্ছে। কিন্তু সড়ক বিভাগ পাশাপাশি আরেকটি সেতুর কাজ তারা শুরু করেছেন। ভূমি অধিগ্রহণ সহ নানা সংকটের কারণে সেই কাজটি এখনো পর্যন্ত শেষ হয়নি। তবে একটি আশার কথা হচ্ছে, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাবিল আহমেদ জানিয়েছেন আগামী ২০২৫ সালের ফেব্রুয়ারি এবং মার্চের মধ্যেই এই নতুন সেতুটি চালু করা যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। তাহলে আমাদের যেই ঝুঁকিপূর্ণ যাতায়াত শরীয়তপুরবাসীর অনেকটাই লাঘব হবে বলে আমরা আশা করছি। আর এদিকে যানবাহন সহ সকলেই তারা বলছেন যে কোনো সময় এই সেতুটি মরণঘাতী দুর্ঘটনা ঘটাতে পারে, তাই আরও দ্রুত যাতে এই সেতুটিকে বাস্তবায়ন করা যায় সেই বিষয়ে তারা সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন। হ্যাঁ মেহেদি, এই ছিল শরীয়তপুরের কোটাপাড়া সেতু থেকে সর্বশেষ। মুজিবুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে নিটল টাটা কৃষি সংবাদ। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পুষ্টি ও কৃষি মেলা এবং প্রকল্প এলাকায় মায়েদের মধ্যে পুষ্টিকর শাকসবজি রান্নার প্রতিযোগিতা হয়েছে। আয়োজনে প্রধান অতিথি ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনুল রশিদ। আনন্দর নিউট্রিশন স্মার্ট ভিলেজে প্রকল্পের ব্যবস্থাপক রতন কুমার দের সঞ্চালনায় বক্তব্য দেন দীঘিনালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তনয় তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন, আনন্দ খাগড়াছড়ি আঞ্চলিক ব্যবস্থাপক বিজয় কৃষ্ণ বালা ও অন্যরা। প্রধান অতিথি বলেন, এ প্রকল্পটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এবং যুগোপযোগী। প্রকল্পটি সারা দেশে ছড়িয়ে দিতে পারলে জনগণ উপকৃত হবে। পরে রান্নায় বিজয়ী মায়েদের মাঝে পুরস্কার দেয়া হয়। জানাবো প্রকৃতি সংবাদ। দশ টন প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরি ৬২ ফুটের কিম্ভূত দানব। কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে অভিনব এমন ভাস্কর্য নজর কাটছে পর্যটক ও স্থানীয়দের। প্লাস্টিক দূষণে বিপর্যস্ত সমুদ্র রক্ষায় সচেতনতার বার্তা ছড়িয়ে দিতেই এমন আয়োজন। কক্সবাজার থেকে নুরুল আলমের ভিডিও চিত্রে সরোরাজ মানিকের রিপোর্ট। মাটি, বায়ু কিংবা সাগর মহাসাগর নয়, প্লাস্টিক দূষণ পৌঁছে গেছে মানব মস্তিষ্ক থেকে মহাকাশেও। জলবায়ু পরিবর্তনের অভিঘাত আর দূষণের ভয়াবহতা বার্তা দিচ্ছে ধ্বংসাত্মক ভবিষ্যতের। পরিস্থিতি উন্নয়নে এখন আর প্রশাসনিক আর সাংগঠনিক উদ্যোগই যথেষ্ট নয়, প্রয়োজন সার্বিক সচেতনতা ও কার্যকর অংশগ্রহণ। জনসম্পৃক্ততা বৃদ্ধিতে তাই কক্সবাজারের সৈকতের বালিয়াড়িতে নির্মাণ করা হয়েছে বিশ্বের সর্ববৃহৎ প্লাস্টিক দানব। এটা একটা বিধ্বংসী জিনিস, যেটা কখনো কনজিউম হয় না, মাটির সাথে মিশে না। এখান থেকে আসলে পরিবেশেরই ধ্বংসপ্রাপ্তি হবে। কিন্তু সমুদ্র সৈকতের মধ্যে তো ফেলা উচিতই না, কারণ এখানে যে জীববৈচিত্র্য আছে সেগুলো ধ্বংস হয়ে গেলে আসলে পরিবেশ বিপর্যস্ত হবে। স্পট তৈরি করে দিতে হয় যে আপনি প্লাস্টিকগুলো কোথায় ফেলবেন,
তাহলে হবে কি এই প্লাস্টিকটা কোথাও নিয়ে সেটা আবার রিসাইকেলের ব্যবস্থা করা যাবে। বর্জ্যকে সম্পদে রূপান্তরিত করা এবং সমুদ্র দূষণ রোধের বাধ্যবাধকতা তুলে ধরতে 4 মাস চলবে দানব প্রদর্শনী। মানুষকেও আমরা বোঝাতে সক্ষম হব যে বর্জ্যকে কিভাবে সম্পদে রূপান্তর করা যায় রিসাইকেলের মাধ্যমে। প্লাস্টিক দিয়ে বাজার কার্যক্রম আছে, ওখান থেকে সংগ্রহ করা প্লাস্টিক দিয়ে আমরা এই প্লাস্টিক বাদ দানবটা তৈরি করেছি। এমন আয়োজন বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে বৈশ্বিক সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক বার্তা দেবে প্রত্যাশা সংশ্লিষ্টদের। ব্যক্তি পর্যায়ের সচেতনতা তৈরি হলেই কেবলমাত্র আমরা প্লাস্টিকের প্রকৃতভাবে প্লাস্টিককে নিরসন করতে পারবো, প্লাস্টিকের যে ভয়াবহতা এটাকে আমরা প্রশমিত করতে পারবো। সৈকতের সুগন্ধা ও কলাতলি পয়েন্টে রয়েছে প্লাস্টিক এক্সচেঞ্জ সেন্টার, যেখানে ব্যবহৃত প্লাস্টিকের বিনিময়ে মিলছে নিত্যপণ্য সহ নানা উপহার সামগ্রী। আগামী প্রজন্মের জন্য একটি প্লাস্টিক মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন সংশ্লিষ্টরা। তারা বলছেন এর মাধ্যমে সবাই সচেতন হবে প্লাস্টিকের ব্যাপারে। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সরোয়ার আজম মানিক, চ্যানেল আই। প্রিয় দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা চলুন আরও একবার জেনে নেওয়া যায় যা ছিল এখনকার সুপারফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামে। বিডিআর বিদ্রোহের নেপথ্যের কুশীলব বের করতে অধিকতর তদন্তে যাচ্ছে মামলা, পরিষ্কার হবে তৎকালীন ক্ষমতাসীনদের সংশ্লিষ্টতা। চট্টগ্রামে দেশের বৃহত্তম খাতুনগঞ্জ পাইকারি বাজারে কমছে নিত্যপণ্যের দাম, সহনীয় রাখতে ডলারের মূল্য নিয়ন্ত্রণের আহ্বান। এবং বরেণ্য সঙ্গীত শিল্পী পাপিয়া সরোয়ারের প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা, আর কিছুক্ষণের মধ্যে বা জুমা জানাজা নামাজের পর দাফন। প্রিয় দর্শক, চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এর সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিমের সবার পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা।